হ্যালো দিদি। হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা প্রথম অধ্যায় আমাদের ভৌত জগৎ এবং পরিমাপের সেকেন্ড লেকচারে আছি। এবং মোটামুটি আজকের লেকচারটা আমরা অনেক একটা লং কনভারসেশন আসলে এখানে করব। একক কি, মাত্রা কি, মাত্রার ইউজ আসলে কিভাবে করতে হয়, তার সাথে সাথে একটা নতুন যন্ত্র সম্পর্কে আজকে আমরা শিখব। এই মেশিনের নাম হচ্ছে স্ফেরোমিটার, এবং এই স্ফেরোমিটার দিয়ে কি করে, কিভাবে পরিমাপ করে, কেন ইউজ করা হয়, এই সবগুলো জিনিসপত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব। তবে আজকের লেকচারের শুরুতে আমরা একক নিয়ে আসলে একটু জেনে নিই যে একক কেন ব্যবহার করা হয় বা এককের আসলে কাজ কি। তো একক জিনিসটা কি? একক জিনিসটা মানে হচ্ছে আমাদের এই ভৌত জগতে যা কিছু আছে সব কিছুতেই আমরা আসলে সেটাকে কোন একটা কিছু দিয়ে পরিমাপ করি। যেমন আমাকে যদি জিজ্ঞেস করে যে তোমার ভর কত, তাইলে হয়তো আমি বলবো 90 কেজি বা 100 কেজি, 80 কেজি, যেটাই হোক না কেন, তার মানে আমাকে সামথিং একটা আমার নিজস্ব ভরের কোন একটা পরিমাপ আছে। তাহলে কোন একটা পদার্থের কি ধরনের পরিবর্তন হবে, কি ধরনের চেঞ্জ হবে, অথবা পদার্থটা কি অবস্থায় আছে, এই সবগুলোর জন্যই কোন একটা সংখ্যা দ্বারা তাকে প্রকাশ করতে হয়। আর এই সংখ্যার পাশে আমরা সামথিং একটা ইউনিট লিখি। তো এই ইউনিটটা আসলে কি? এই ইউনিটটা হচ্ছে যখন করা হয় তখন একটা আইডিয়াল বস্তু থাকে। সেই আইডিয়াল বস্তুর রেসপেক্টে আমরা অন্যান্য বস্তুকে মাপার চেষ্টা করি। যেমন ধরো 1 কেজি ভরের একটা পিওর আইডিয়াল বস্তু অলরেডি একটা জায়গায় সংরক্ষিত আছে। এখন আমাদের যা কিছুর ভর নির্ণয় করা হবে, সেক্ষেত্রে কি করব, এই দাঁড়িপাল্লায় যে কোনো বস্তুটাকে এই বস্তুর রেসপেক্টে উঠাবো। ওঠানোর পরে দেখবো যে এই 1 কেজির তুলনায় সে কত গুণ ভারী, সেটাই হবে হচ্ছে তার ভর। তাহলে একক আসলে কিভাবে আমাদের মাপা হয়, সেটা হচ্ছে সেই রকম কোন একটা আইডিয়াল বস্তুর রেসপেক্টে আমরা আরেকটা বস্তুর যে তুলনা করি, এই তুলনা করার মাধ্যমে আমরা তার পরিমাপটা নির্ণয় করি। তো এখন বিভিন্ন ধরনের আসলে একক আছে, আর বিভিন্ন ধরনের এককের আমাদের দরকারও আছে। তো সেইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তার আগে আমাদের এই যে যে এককটা হইল, এই এককটা আসলে কেন আমরা মেজার করতেছি? কেননা আমরা যেন একটা তুলনামূলক বুঝতে পারি যে ওই বস্তুটা আসলে কতটুকু আছে, অথবা ওই বস্তু থেকে কতটুকু হারায় গেছে, ওই বস্তু থেকে কতটুকু অ্যাড হবে, এই জাতীয় জিনিসগুলো। এখন যখন আমাদের এককটাকে আমরা বলতেছি, ধরো আমার ওজন সেটা কত, মোটামুটি একটা কেজির ঘরে, তাই না? তাহলে আমাদের সেখানে একক হিসাবে আমি কি ইউজ করতেছি? কেজি। কিন্তু ধরো যেই বস্তুর ওজন খুবই ছোট, কেমন হতে পারে, ধরো স্কেলের ওজন, একটা স্কেল বা একটা পেনের ওজন, একটা পেনের ওজন কি আমরা কেজিতে প্রকাশ করব নাকি গ্রামে প্রকাশ করব? অবভিয়াসলি গ্রামে। অবশ্যই গ্রামে। তার মানে আমাদের এই এককটা যখন যেটাতে প্রকাশ করা কনভেনিয়েন্ট হবে, আমরা তখন সেই এককটাকে ইউজ করার চেষ্টা করব। কথা কি বুঝতে পারছো? তাহলে এখন এই এককের তিনটা সিস্টেম প্রচলিত আছে। কয়টা সিস্টেম? তিনটা সিস্টেম। একটাকে বলা হয় হচ্ছে সিজিএস সিস্টেম, একটাকে বলা হয় হচ্ছে আমাদের এমকেএস সিস্টেম, একটাকে আমাদের বলা হয় হচ্ছে এফপিএস সিস্টেম। তাহলে এই সিস্টেমগুলো কেন আমাদের নামকরণ করা হয়? সিজিএস সিস্টেমে আমরা মূলত কি করি? আমরা মূলত সেন্টিমিটার, তারপর কি করি, গ্রাম এবং সেকেন্ড, এই তিনটাতে পরিমাপ করি। এমকে সিস্টেম আমরা কি পরিমাপ করি? এমকে সিস্টেমে আমরা মিটার, কিলোগ্রাম, আর কিসে হিসাব করি? সেকেন্ডে হিসাব করি। আর আমাদের যেটা এফপিএস সিস্টেম আছে, এইটাকে আমরা কি হিসাবে প্রকাশ করি? ফুট, পাউন্ড, আর একটা হচ্ছে সেকেন্ড। আচ্ছা, অনেকে তোমরা হচ্ছে দুইটা বই ফলো করো, একটা তপন স্যারের আর একটা সেলু স্যারের। তো এই ক্ষেত্রে আমি তোমাদের রিকমেন্ড করব যে তোমরা অবশ্যই অবশ্যই এই অধ্যায়ের জন্য তপন স্যারের বই ফলো করবা, ঠিক আছে? কেননা তপন স্যারের বইয়ে অনেক বেশি ডিটেলস দেয়া এই অধ্যায়ের। তো মাস্ট, যদি তোমরা বই রিডিং পড়ো, তাহলে চেষ্টা করবা যে তপন স্যারের বইটাকে মেইন ফলো করা। আচ্ছা, আমাদের এই ফুটকে আমরা কি এফটি দ্বারা প্রকাশ করি, পাউন্ডকে আমরা এলবি দ্বারা প্রকাশ করি, আর সেকেন্ড তো এস দ্বারা প্রকাশ করি। মিটার আমরা এগুলো জানি, এগুলো আর লিখলাম না। বাকি ওইগুলো উপরের গুলো তোমরা পারো। তো তার মধ্যে এফপিএস যে সিস্টেমটা আছে, এটা আমরা একটু কম ইউজ করব। এটা হচ্ছে আমাদের ব্রিটিশ সিস্টেম। তো তোমরা তো জানোই আমাদের বাংলাদেশ বা ভারতীয় উপমহাদেশ
অনেক বছর ধরে ব্রিটিশ শাসনের অধীনে ছিল। তো তখন আমাদের যে বাণিজ্যগুলো হইতো, দেখা যাচ্ছে আমরা তো কেজিতে বাণিজ্য করি, কিন্তু ওরা পাউন্ডে বাণিজ্য করতেছে। আমরা কাপড় হয়তো বা গজে মাপি, কিন্তু ওরা হচ্ছে কিসে মাপতেছে, ফুটে মাপতেছে। বা আমরা হচ্ছে দৈর্ঘ্যের একক মিটার ইউজ করতেছি, কিন্তু ওরা হচ্ছে ফুটে ইউজ করতেছে। তো এই কারণগুলোর কারণে আমাদের মধ্যে ওই ব্রিটিশদের সাথে যখন আমাদের পণ্য আদান প্রদান করা শুরু হইলো, তখন বা বাণিজ্য শুরু হলো, তখন দেখা যাচ্ছে বাংলাদেশের অনেক জায়গাতেও আমাদের ফুড সিস্টেমে চলমান আছে। যেমন বাসা বাড়ি যখন আমরা নির্মাণ করি, তখন বেশিরভাগ ডাইমেনশন গুলো কি ফুটে নিই না, যে 10 ফুট বাই 10 ফুট ঘর, তাই না? তো তার মানে হচ্ছে, আবার কেক যখন আমরা বিক্রি করি তখন আমরা পাউন্ডে বিক্রি করি, কিন্তু আদা রসুন পেঁয়াজ এগুলো আবার কেজিতে বিক্রি করি, তাই না? তো কিছু কিছু এই যে যেই ব্রিটিশ প্রোডাক্ট গুলো ছিল, অথবা ব্রিটিশ থেকে যেইগুলো তখন আমদানি হয়েছে, তো সেগুলোকে আমরা বেশিরভাগ সময় এফপিএস সিস্টেমে ইউজ করি। তবে এফপিএস সিস্টেমটা তেমন কনভেনিয়েন্ট না। কেন এফপিএস সিস্টেমটা কনভেনিয়েন্ট না? মূলত সিজিএস সিস্টেম এবং এমকেএস সিস্টেম এই দুইটা অনেক বেশি কনভেনিয়েন্ট। এর কারণ এর কিছু উপগুণিতক আছে অথবা উপসর্গ আছে। তো এর মানেটা কি? এর মানে হচ্ছে একে আমরা কিছু দ্বারা গুণ করতে পারি, যেমন সেকেন্ডের সেকেন্ড যদি না হিসাব করি, গ্রাম, গ্রামের ছোট অংশ কি হইতে পারে, সেন্টিগ্রাম হতে পারে, তাই না? গ্রামের বড় অংশ কি হইতে পারে, কিলোগ্রাম হইতে পারে। অর্থাৎ এইগুলো সব 10 একক আকারে বাড়ে বা কমে, ডেসিগ্রাম হতে পারে, তাই না? এইভাবে 10 মিলিগ্রাম হইতে পারে। তাহলে 10 এককে বাড়ে বা কমে, অর্থাৎ 10 টু দি পাওয়ার সামথিং আকারে এর বড় অংশটাকে আমরা লিখতে পারবো, অথবা ছোট অংশটাকে আমরা লিখতে পারবো। সেটা 10 টু দি পাওয়ার -2ও হতে পারে, 10 টু দি পাওয়ার 2ও হতে পারে। যেমন আমরা যদি বলি হচ্ছে সেন্টিমিটার, তাহলে 1 মিটার সমান সমান কত সেন্টিমিটার? 10 টু দি পাওয়ার -2 সেন্টিমিটার, তাই না? আবার আমরা যদি বলি যে 1 কিলোমিটার সমান সমান কত মিটার, তাহলে 10 টু দি পাওয়ার 3 মিটার। তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই এফপিএস, এমকেএস এবং সিজিএস, এই দুইটা সিস্টেম কনভিনিয়েন্ট হওয়ার বড় যেই কারণ, সেই বড় কারণটা হচ্ছে কি, যে আমরা 10 গুণিতক আকারে এদের উপসর্গ বা উপগুণিতক গুলোকে ইউজ করতে পারি। এই তো একটা গেল। 2 নাম্বার, সেটা হচ্ছে আমাদের তো বিভিন্ন দেশে একটা টাইম পরে বাণিজ্য শুরু হইলো। মানে মোটামুটি যখন হচ্ছে আমাদের রেনেসার যুগটা পার হইলো। রেনেসা মানে হচ্ছে ইউরোপীয় বিপ্লব, মানে চারিদিকে বাণিজ্য, শিল্প বাণিজ্য এগুলো যখন ছড়ায় গেল, তখন আসলে প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের এখন বাণিজ্য চলতেছে। তো এইরকম নানা রকম যদি সিস্টেম বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পরিমাপক যদি থাকে, তাহলে সেটা তো একটা সমস্যা, তাই না? যেমন ধরো অ্যাসিড বিক্রি করতেছে কেউ, তুলা বিক্রি করতেছে কেউ, কাপড় বিক্রি করতেছে কেউ। তো এইভাবে যদি এক একটা সিস্টেম এক একটা দেশে থাকে, তাহলে তো বারবার বারবার এটাকে কনভার্সন করাটা খুবই সমস্যা, বা ইন্টারন্যাশনাল ওয়েতে বোঝাটা অনেক সমস্যা। তখন যেটা বলা হইলো, যে আমরা সবাই মিলে একটা পদ্ধতিটাকে আদর্শ পদ্ধতি হিসাবে সেটা মেনে নিব, সেটাকে বলা হচ্ছে এমকে সিস্টেমটাকেই তারা মেনে নিল, এবং এটার নতুন একটা নামকরণ করলো। সেটা হচ্ছে এসআই পদ্ধতি। কি পদ্ধতি? এসআই পদ্ধতি। অর্থাৎ এসআই এর ফুল মিনিং কি? ফুল মিনিং হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল। তাহলে এইটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা আসবে। তাহলে এটা হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল। তাহলে আমরা মোটামুটি এতটুকু বুঝতে পারছি। এখন আমাদের এর মধ্যে মোটামুটি সবগুলো এককই আমরা মোটামুটি জানি। তার মধ্যে একটা জিনিস হয়তো বা নতুন লাগতে পারে, সেটা হচ্ছে পাউন্ড। তো পাউন্ডের একক হচ্ছে এলবি। এটার কারণ আছে। এটার কারণ হচ্ছে এটা শব্দটা আসছে হচ্ছে লিব্রা থেকে। লিব্রা কোথাকার ভাষা? রোমান ভাষা। এটা লাগবে না, এটা আননেসেসারি তথ্য। এটা মানে মনে রাখার তেমন কোনো দরকার নাই। তো মেনলি হচ্ছে এই এলবি মনে থাকে না, তো সেজন্য আমি কাহিনীটা বলতেছি আর কি, যে লিব্রা বা লিব্রা ভাষা আসছে হচ্ছে রোমান ভাষা থেকে। এই লিব্রা শব্দটা আসছে, এবং যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই এলবি, যেটা দ্বারা 1 পাউন্ড বোঝায়, মানে 1 এলবি মানে 1 পাউন্ড, ঠিক আছে? তো এতটুকু আমরা বুঝতে পারছি। আশা করি এই এককগুলো নিয়ে সমস্যা নাই। আমরা নেক্সট যখন আসব, তখন বিভিন্ন এককের মধ্যে আমরা সম্পর্ক লিখতে পারবো। তো এখন আসো, আমাদের যে এককের প্রকারভেদ, এর মধ্যে আমাদের এককটাকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের কি একক, মৌলিক একক, আর একটা হচ্ছে যৌগিক একক। তো
তো মৌলিক একক মূলত কি, মৌলিক রাশিসমূহকে প্রকাশ করা হয়, অর্থাৎ যাদের সাথে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ নাই। আর যৌগিক একক বা লব্ধ একক কার ক্ষেত্রে ইউজ করা হয়? যৌগিক একক বা লব্ধ একক ইউজ করা হয় আমাদের যার মধ্যে অনেকগুলো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আছে। আচ্ছা, মেইনলি হচ্ছে যোগ বিয়োগ না, তো মেইনলি হচ্ছে আসলে গুণ বা ভাগ আকারে আছে আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের মৌলিক একক যেই সাতটা আছে সেই সাতটা তো আমরা অলরেডি জানি, তাই না? সেই সাতটা কি কি? দৈর্ঘ্য, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা। সময়, পরিমাণ। তাপমাত্রা, এরকম হাবিজাবি আরো কিছু আছে, জীবন তীব্রতা। এইগুলো আর কি হাবিজাবি আছে, আমরা আস্তে আস্তে দেখবো, না হলে সমস্যা নাই। আর যৌগিক বা লব্ধ একক, বলো দেখি ওজন কি একক, মৌলিক নাকি যৌগিক? যৌগিক। আচ্ছা, যৌগিক। গুড। ওজন হচ্ছে আমাদের লব্ধ একক, এটা মাস্ট আসবে। তো এর মধ্যে আসলে কি আছে? এর মধ্যে অনেকগুলো রাশি আছে, তাই না? এই যে যে রাশি কোনগুলো আছে আহ, সেগুলো আমরা টের পাবো কেমনে? সেগুলো আমরা টের পাবো যদি আমরা মৌলিক রাশির আকারে তাকে প্রকাশ করি। যেমন ওজন মানে কি? ওজন মানে তো নিউটন। তাহলে নিউটনে যদি আমি প্রকাশ করে রাখি তাহলে কিন্তু আমরা টের পাবো না। কিন্তু এই নিউটন বা বলকে যদি আমরা ভাঙি তাহলে এ ফিজিক্যাল টু এম এ, তাহলে এর মধ্যে কি আছে? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এর মানে হচ্ছে আমরা কোন একটা রাশির একককে মৌলিক এককে যখন কনভার্ট করব তখন আমরা বুঝতে পারবো যে ওর মধ্যে কি কি একক ইনক্রিমেন্ট আছে। কথা কি বুঝতে পারছো? যেমন এটা যদি আমরা নিউটনে লিখি, 1 নিউটন সমান সমান এটা, যদি আমরা সেম লিখতাম ডাইনে, তাহলে ডাইন কিসের একক ছিল? সিজিএস সিস্টেমের একক এসিজিএস। ছিল। তাহলে ডাইনে এই একটা কি হয়ে যেত? টেন গ্রাম টু দি পাওয়ার 5। সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? জি ভাই। তো এইভাবে আমরা হচ্ছে কোন একটা যৌগিক একক বা লব্ধ একক থাকলে তার ভেতরের যেই মৌলিক রাশিগুলো আছে সেই মৌলিক রাশিগুলোর এককে কনভার্ট করতে পারি। এবং এককে কনভার্ট করার পরে আমাদের একটা লাভ আছে। সেই লাভটা কি? আমরা যদি 1 নিউটনের সাথে ডাইনের সম্পর্ক রিপ্লেস করি তাহলে ও যেটা বললো যে 1 নিউটন সমান সমান 10⁵ ডাইন, কিন্তু আসছে কেমনে? আসছে হচ্ছে এইভাবে যে এখানে ছিল কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, আর এখানে ছিল গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো, কেজি কে যদি গ্রামে কনভার্ট করো তাহলে 10⁻³ গ্রাম। আর মিটারকে যদি তুমি হচ্ছে কিসে কনভার্ট করো, সেন্টিমিটারে কনভার্ট করো, তাহলে 10⁻² সেন্টিমিটার। তাহলে এই দুইটা গুণ হয়ে কি হয়ে যাচ্ছে? 10⁵ হয়ে যাচ্ছে। কথা কি বোঝা গেছে? সো তার মানে হচ্ছে কোন একটা লব্ধ রাশি কোনোটা যদি এমকেএস সিস্টেমে থাকে সেটাকে সিজিএস সিস্টেমে রূপান্তর করার ক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে মৌলিক এককে কনভার্ট করা। মৌলিক এককে কনভার্ট করার পরবর্তীতে কাজ হচ্ছে আমাদের যে সেখান থেকে আমাদের সেই এককগুলোকে আবার তার যে ওই সিস্টেমের অভ্যন্তরীণ এককগুলোতে কনভার্ট করা। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, কোনো কারণে, আচ্ছা আসেন, আচ্ছা সমস্যা নাই। এইবার আসেন আমাদের যে এসআই এককগুলো আছে সেই এককগুলো আমরা একটু শিখি। তাহলে এসআই এককের মধ্যে প্রথমটা কি আছে? প্রথমটাই আমাদের আছে হচ্ছে দৈর্ঘ্য। তাহলে যে কোনো ধরনের দৈর্ঘ্য কিন্তু এখানে হইতে পারে। দৈর্ঘ্য মানে কি শুধুমাত্র দৈর্ঘ্য না, সরণ হতে পারে, দূরত্ব হতে পারে, দৈর্ঘ্য হতে পারে, প্রস্থ হতে পারে, উচ্চতা হতে পারে, অর্থাৎ এনিথিং লাইক দ্যাট যেটা দৈর্ঘ্যের মতো আচরণ করবে, একমাত্রিক একটা দূরত্ব বোঝাবে, সেটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের একক আমাদের কি মূলত আছে? মিটার। এই মিটারকে আবার আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি। যেমন 1 মিটার সমান সমান আমরা কি লিখতে পারি? 100 সেন্টিমিটার, তাই না? আবার বলতে পারি কি? 10⁻³ মিলিমিটার। আবার এটাকে কি বলতে পারি? 10⁻6 মাইক্রোমিটার। এটাকে বলতে পারি 10⁻৯ ন্যানোমিটার। এটাকে বলতে পারি 10⁻12 পিকোমিটার। ক্লিয়ার? এটা হচ্ছে কি? পিকোমিটার। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? আমাদের যতটুকু দৈর্ঘ্য দরকার সেই অনুসারে আমরা সেটাকে কনভার্ট করতে পারি। আরেকটা গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে কি? 10⁻−10 মিটার। কথা কি বুঝতে পারছেন? পরমাণু সমূহ নিয়ে যখন আমরা আলোচনা করব, পরমাণুর ব্যাসার্ধ নিয়ে আমরা আলোচনা করব, তখন সেই ক্ষেত্রে আমরা কি করি? অ্যাংস্ট্রমে কনভার্ট করি। কথা কি বুঝতে পারছেন?
আশা করি বুঝা গেছে। আবার আমরা যদি একটু বড় এককের দিকে যাই, তাহলে 1 কিলোমিটার সমান সমান আবার কি হবে, 10⁻³ মিটার। তো এককগুলো আমাদের একটু কনভার্ট করা শিখতে হবে। তবে আমাদের একটা সমস্যা আছে, সেটা হচ্ছে সিজিএস সিস্টেম। আমাদের সিজিএস সিস্টেম আর আমাদের এই যে এমকে সিস্টেম, এটা তো আমরা খুব সুন্দর মতো কনভার্ট করতে পারি, তাই না? এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে তখন যখন আমরা কনভার্ট করব হচ্ছে এমকে সিস্টেম থেকে এফপিএস সিস্টেমে, অথবা এর উল্টাটা করব। তো সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এফপিএস সিস্টেমে দৈর্ঘ্যের একক কি, ফুট না? তাহলে এই ফুটটাই হচ্ছে গ্যাঞ্জাম। তাহলে ফুটের মধ্যে আবার কি আছে, ইঞ্চি। তাহলে 1 ইঞ্চি সমান সমান কত আমাদের কত সেন্টিমিটার, 2.54 সেন্টিমিটার। তাহলে আমাদের 1 ফিট সমান সমান কত, 12 ইঞ্চ। 12 তাহলে into 1 ফিট সমান সমান আমাদের হবে হচ্ছে এইটা গুণ আবার 12, তাহলে সমান সমান 30.48 সেন্টিমিটার। ঠিক আছে। আরেকটা আমাদের কনভার্সন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাইল এবং কিলোমিটার। তাহলে 1 মাইল সমান সমান কতটুকু, 1 মাইল সমান সমান 1609 কিলোমিটার। তাহলে এইটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের আসবে। ঠিক আছে। আর আমাদের যেহেতু এক অধ্যায় থেকে আপনাদের যে ফাইনাল টার্মে এক অধ্যায় থেকে সিকিউ দেওয়ার সম্ভাবনা খুবই কম, তো আমাদের মেইনলি ফোকাস কিন্তু এমসিকিউ সলভ করা। সিকিউ আসে না। তো সিকিউ যদি না আসে, তাহলে এক হচ্ছে আমাদের অ্যাডমিশনের টাইমে কিছু কোশ্চেন আমরা এখান থেকে ফেস করব। 2 নাম্বার হচ্ছে হিউজ আকারে এমসিকিউ এখান থেকে আসবে। তো এমসিকিউ যেই লাইনগুলো থেকে আসতে পারে সেগুলোতে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে এই গেল দৈর্ঘ্য। দৈর্ঘ্য বাদে আর কি আছে, দৈর্ঘ্য বাদে আরেকটা হচ্ছে ভর। তাহলে ভরের ক্ষেত্রে আমরা কি ইউজ করব, ভরের ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে কেজি। তাহলে 1 কেজি, সেটা সমান সমান আমরা কি লিখতে পারি, 10⁻³ ও সরি, -3 কেন লিখবো, 10⁻³ কেজি, গ্রাম। অথবা আমরা লিখতে পারবো 10⁻6 মিলিগ্রাম। অথবা আমরা লিখতে পারবো 10⁻৯ মাইক্রোগ্রাম। এইটা অনেকে 10⁻6 দিবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। শুরু হয় কিন্তু গ্রাম থেকে। এই কারণে 1 কেজি সমান সমান 10⁻৯ মাইক্রোগ্রাম। ঠিক আছে। আর আরেকটা আমাদের লাগে, সেটা হচ্ছে 1 কুইন্টাল। 1 কুইন্টাল সমান সমান কয় কেজি, 1000, 10 to the power 3, 10⁻², 100 কেজি। আর 1 টন সমান সমান কত, 1000 কেজি। 2. 1000 কেজি। আমরা রড টড সবকিছু মাপি আর কি টনে। তো এই আমাদের গেল। আরেকটা সমস্যা আমাদের আছে ভরে, সেটা হচ্ছে আবার সেম এফপিএস সিস্টেমের সাথে, অর্থাৎ পাউন্ডের সাথে। তো 1 LB সমান সমান হচ্ছে আমাদের 453, 453 লিখতে হবে, 453.6 গ্রাম। তো এই যে আগার গায়ে ইয়ে বিক্রি করে তাই না, কেক বিক্রি করে, সিমাই টিমাইতে তো খাইতে যাওয়ার দরকার তাই না, মতিঝিল থেকে আগারগাঁও সরাসরি মেট্রো রেলে। তো যাই হোক, 1 পাউন্ড কিন্তু 1 কেজির থেকে কম। ওই যে যখন রেসলিং এ আসতো ডাব্লিউডাব্লিউ তে বলতো না যে 260 পাউন্ড বিগ শো। হ্যাঁ। তো তার মানে কিন্তু মোটামুটি 110 কেজি বা 115 কেজির আশেপাশে, বুঝতে পারছো? তাহলে আমাদের কি 1 পাউন্ড সমান সমান 453.6 গ্রাম। ঠিক আছে। মানে অর্ধেকের কম, 1 কেজির অর্ধেকের কম। ঠিক আছে। তাহলে 1 কেজি সমান সমান আসলে কতটুকু, 1 কেজি সমান সমান হচ্ছে 2.205 LB। জাস্ট 1 দ্বারা ভাগ দিয়ে দিলেই হয়ে গেল। ওকে, পারা যাবে। ভাই এলবির পূর্ণ কি বললেন জানো? পাউন্ড। না ভাই, ফুল পাউন্ড, মিনিং এলবি ওইটা রোমানিয়ান শব্দটা, ভাষায়। ওই শব্দটা আসছে হচ্ছে কোথা থেকে, শব্দটা আসছে আমাদের লিব্রা থেকে। লিব্রা মানে পরিমাপ করা, বুঝছো? হুম। এরকম সামথিং একটা শব্দ থেকে জি ভাই। আমাদের আসছে হচ্ছে এটা। আচ্ছা, লিব্রা মানে যত সম্ভব নিক্তি। আচ্ছা যাই হোক,
এখন আসো, আমাদের আরেকটা এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের এই যেই সিস্টেমটা আছে, অর্থাৎ আমাদের যেই, তোমার কি নাম জানো, পাউন্ড সিস্টেমটা আছে, এখানে আমরা আরেকটা একক ইউজ করি, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে আউন্স। নাম শুনছো কখনো? হুম। তুলা মাপার সময় আউন্স ইউজ করে, জানো তো? তাহলে আউন্সকে ওজেড দ্বারা প্রকাশ করে। আর আমরা এই 1 পাউন্ড সমান সমান 16 আউন্স ধরা হয়। কথা কি বুঝছো? ঠিক আছে, তাহলে আমাদের এইখানেও হিসাব করে দেখবা, 2.205 গুণ 16 দিবা, তাহলে কত আসে? 35.27 বুঝি। এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা, অর্থাৎ 1 পাউন্ড সমান কত গ্রাম। এটা মাস্ট মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই গেল। আর আমাদের এ বাদে বাদে আর আছে হচ্ছে সময়ের। তো সময়ের একক সব ক্ষেত্রেই সেম। সময়ের একক নিয়ে তো জ্ঞানজাম নাই, সময়ের একক তোমরা পারবা। ঠিক, আচ্ছা, এই সময়ের একক দিয়ে একটা জিনিস মনে পড়লো। তোমরা কেউ বলতে পারবা যে বৃত্ত, একটা বৃত্তর আশেপাশে কত ডিগ্রি থাকে? 360 ডিগ্রি না? মানে সময় এবং ডিগ্রি হ্যাঁ। এই দুইটা কিন্তু প্রায় সিমিলার জিনিস। কেন সিমিলার জিনিস? কেননা দুইটাই হচ্ছে ষাট পদ্ধতির। সিমিলার মানে এটা বোঝানোর চেষ্টা করতেছি যে দুইটাই হচ্ছে ষাট পদ্ধতির। তো ষাট পদ্ধতির হোক আর যাই হোক না কেন, এই পুরোটা কেন 360 ডিগ্রি হইলো? কেউ বলতে পারবা? মানে 400 ডিগ্রিও হইতে পারে, 350 ডিগ্রিও হইতে পারে, 320 ডিগ্রিও হইতে পারে, 360 ডিগ্রি কেন হলো? ভাইয়া এটাকে 4 ভাগে ভাগ করলে 4টা চতুর্ভুজ হয়। সরি সরি, চারটা চতুর্ভুজ মানে তো চারটা। 320 ডিগ্রিতেও হতো, বা 400 ডিগ্রিতেও হইতো। কেউ বলতে পারবা? না। আরে না, তো সেটা তো বোঝাই যাচ্ছে, আগে শুনোনি। কিন্তু আমি বললাম মাথা খাটায় কি বলতে পারবা? খুবই মজার একটা থিওরি আছে। এই বলেন। 360 সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ, বুঝছো? 360 সংখ্যাটা খুবই মজার। 360 সংখ্যাটা এতটাই মজার যে 360কে 1 থেকে 10 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এক্সেপ্ট একটা বাদে, 7। 7 বাদে বাকি সব সংখ্যা দ্বারা 1 ভাগ করা যায়। কথা কি বুঝতে পারছো? তো এই কারণে আমরা আর কি, এই যে যে সময়ের একক অথবা এই পদ্ধতিগুলো 60-মূলক পদ্ধতিতে বেশি আগানো হয়। আবার বৃত্তের কোণটাও হচ্ছে 360 ডিগ্রি। যাই হোক, এই 360 থাকার কারণে যেহেতু অনেকগুলো সংখ্যা দ্বারা আর কি ভাগ করা যায়, সো একটা বৃত্তকে অনেক ভাবে অনেক ভাগে ভাগ করা সম্ভব হয় আর কি। যদি না হইতো 360 ডিগ্রি, তাহলে ভাগ করাটা একটু আমাদের জন্য জটিল হয়ে যাইতো। আচ্ছা যাই হোক, আমরা সময় নিয়ে আর আলোচনা না করি, তো আমরা তাপমাত্রা নিয়ে একটু আলোচনা করতে পারি। তো তাপমাত্রার অনেকগুলো আমাদের একক আছে, তার মধ্যে কেলভিন, ফারেনহাইট, সেলসিয়াস, রোমার, অনেক ধরনের আছে। তার মধ্যে আমরা তাপমাত্রায় প্রাইম তিনটা আমরা ইউজ করব, সেটা কি? কেলভিন, ফারেনহাইট, সেলসিয়াস। সেলসিয়াস। তাহলে এখন দেখো, আমরা স্বাভাবিকভাবে ফারেনহাইটটা কখন ইউজ করি? ফারেনহাইটটা কখন ইউজ করি? হ্যাঁ, আমাদের দেহের তাপমাত্রা মাপার ক্ষেত্রে। দেহের তাপমাত্রা মাপার ক্ষেত্রে, অর্থাৎ ডাক্তারি কাজগুলোতে আমরা ইউজ করি হচ্ছে ফারেনহাইট স্কেল, ঠিক আছে? জানো, আমরা আরেকটু সেলসিয়াসের থেকে আরেকটু সূক্ষ্ম পরিমাপ করতে পারি। কেন সূক্ষ্ম পরিমাপ করতে পারি? কেননা ভাই, ফারেনহাইটের দাগ সংখ্যা কত? 180টা। মানে ওই সেম সেম, দেখো, এইটা কি 0, 100, এটা কি 32 আর কত জানো, ভুলে গেছি। যাই হোক, 212। 212 না, 212 মনে হয়। যাই হোক, এই যে এর মাঝখানে ভাগ সংখ্যা কত? জি ভাই। 180। সবগুলো তাপমাত্রা কিন্তু সেম, মানে 0 ডিগ্রিও যা 32ও তাই।
তো এর মাঝখানে এখানে যখন 100টা ভাগ, এখানে কত, 180টা ভাগ। তাহলে যত সূক্ষ্ম ভাগ তত সূক্ষ্ম কি তাপমাত্রা মাপা সম্ভব। তো এই কারণে ফারেনহাইট স্কেলটা ডাক্তারি স্কেলে ইউজ করা হয়। সেলসিয়াস স্কেলটা স্বাভাবিকভাবে কক্ষ তাপমাত্রা বা আমাদের রুম টেম্পারেচার মাপার ক্ষেত্রে তখন ইউজ করা হয়। অর্থাৎ কোনো বস্তুর টেম্পারেচার যখন আমরা মেজার করি, তখন আমরা এই ইউজ করি, সেলসিয়াস ইউজ করি। আর যত ম্যাথমেটিক্যাল টার্ম আছে, প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল টার্মে আমরা কি ইউজ করব? কেলভিন ইউজ করব। কেন ইউজ করব? ধরো পিভি ইজিক্যাল টু এনআরটি, এখানে যদি আমি সেলসিয়াসের টেম্পারেচার বসাইতাম তাহলে 0 ডিগ্রিতে কত হয়ে যেত? পুরা জিরো হয়ে যাইতো পুরা ইকুয়েশন, তাই না? তাহলে সেলসিয়াস স্কেলের একটা বড় সমস্যা হচ্ছে, এই সেলসিয়াস স্কেলে আপনার পরিমাপ করতে গেলে এই টি এর মান 0 বসাইতে পারি না, অর্থাৎ সেলসিয়াসের মান আবার নেগেটিভও হয়ে যায়, তাই না? দেখো সেলসিয়াসে যদি -1 হইতো, তাহলে পিভি এর মান কত হয়ে যাইতো? মাইনাস সামথিং হয়ে যাইতো না? এই সমস্যা থেকে উতরানোর জন্যই কিন্তু আমাদের কেলভিন স্কেল ইন্ট্রোডিউস করানো হয়েছে, যেখানে আমাদের 0 ঘরটাই হচ্ছে সর্বনিম্ন। মানে ওর নিচে নেগেটিভে আর যাওয়াই যায় না। কথা কি বুঝতে পারছো? তার মানে অল টেম্পারেচার স্টার্টস ফ্রম দ্য পজিটিভ সাইড। এই কারণে আমাদের যত ম্যাথমেটিক্যাল সূত্র আছে, প্রত্যেকটা সূত্রে আমরা টেম্পারেচারের মান কিসে বসাবো? কেলভিনে বসাবো। কেলভিনে। তাহলে আইডিয়াল গ্যাস অথবা থার্মোডাইনামিক্সে আশা করতেছি এই জিনিস রিপিটেশন আমার করা লাগবে না। আর কেন কেলভিনে বসাবো এটাও এখন থেকে ক্লিয়ার। এটা কি কখনো ভাবিছো যে কেন আমরা কেলভিনে বসাই? ভাবা দরকার ছিল। না ভাই, আজকে যাই হোক, ভাবলাম। ভাবাটা দরকার ছিল। ঠিক আছে, এইগুলো না ভাবলে তো মাথা কিভাবে কাজ করবে। যাই হোক, আর আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা তোমরা সবাই জানো, আমি আর এটা নিয়েও কথা বলতেছি না। আশা করতেছি এইটা নিয়ে ম্যাথ দিলে তোমরা পারবা। C/5 ইজিক্যাল টু F-32/9 ইজিক্যাল টু K-273/5। যদিও দেওয়ার কথা না, বাট সামটাইমস এমসিকিউতে আর কি এই জাতীয় জিনিসগুলো দিয়ে নাই। আর আমাদের এর বাদ বাকি যে বিদ্যুৎ প্রবাহ, আলোক দীপন তীব্রতা, এগুলো এত আমাদের জেনে লাভ নাই, এগুলো আমরা এত জানবো না। আমাদের এখন যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের যেই এককগুলো আছে, এই এককগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো তার মধ্যে আমাদের, যখন আমরা এককের আগে, আচ্ছা আসো আমরা একটু মাত্রা সম্পর্কে আগে জেনে নিই। হুম। আচ্ছা, মাত্রা জিনিসটা কি? মাত্রাকে আমরা প্রকাশ করি হচ্ছে, বলি হচ্ছে ডাইমেনশন। একককে আমরা বলি কি? একককে আমরা বলি হচ্ছে ইউনিট। আর মাত্রাকে আমরা বলি হচ্ছে ডাইমেনশন। তো মাত্রা জিনিসটা কি? মাত্রা জিনিসটা হচ্ছে কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে বলা হয় হচ্ছে মাত্রা, তাই না? তাহলে দেখো, মৌলিক রাশির সূচক কেন বললো? অর্থাৎ কোন একটা মৌলিক রাশি কতবার গুণ আছে অথবা কতবার ভাগ আছে সেটা আমরা টের পাবো মাত্রা দিয়ে। মাত্রার আরেকটা স্পেশাল খুবই একটা কাজ আছে। 1 নাম্বার জিনিস কি বললাম? যে মৌলিক রাশি ভাগ বা গুণ কতবার আছে, এটা আমরা টের পাবো। এটা তো আমরা টের পাবো। আচ্ছা, 2 নাম্বার আমরা আরেকটা জিনিস টের পাবো, সেটা হচ্ছে আমাদের যে ইকুয়েশন আমরা ইউজ করতেছি সেই ইকুয়েশন সঠিক আছে কিনা। অর্থাৎ আমাদের যে কোনো ফিজিক্স, ম্যাথ, বা সরি ম্যাথে তো আসলে সেরকম ইকুয়েশন নাই, ম্যাথ বাদ, কেমিস্ট্রি, ঠিক আছে, তো ফিজিক্স এবং কেমিস্ট্রির যে ইকুয়েশন যাচাই করা, যে ইকুয়েশন গুলো আদৌ ঠিক আছে কিনা, এই ইকুয়েশন যাচাই করার প্রসেসটা আমরা পাবো কোথা থেকে? আমরা পাবো হচ্ছে মাত্রা থেকে। এবং তোমরা খুবই আবেগে আপ্লুত হয়ে যাবা এটা শুনলে, যে যখন তোমরা অনার্সে যাবা তখন অনেক ইকুয়েশন এমন তৈরি হবে যেটা বাপের জন্মেও আবিষ্কারও হয়নি, অথবা আবিষ্কার হইলেও সেই ইকুয়েশনটা যে ওই ডাটার ক্ষেত্রে আসলে প্রযোজ্য কিনা এটা তুমি টের পাবা না। কথা কি বুঝতে পারছো? তো তখন আমরা দুইটা প্রসেস অ্যাপ্লাই করি। তখন আমরা কি করি? তখন আমরা গ্রাফ বের করি, সেই গ্রাফ থেকে মাত্রা সমীকরণ তৈরি করি, সেই মাত্রা সমীকরণ দিয়ে আমরা ইকুয়েশন যাচাই করি। সো এই যে যেই ডাইমেনশন, এই জিনিসটা এখন হয়তোবা একটু প্র্যাকটিক্যাল প্রয়োগ তোমরা কম পাবা,
বাট পরবর্তীতে নেক্সট অনার্স লেভেলে যেয়ে কিন্তু এটা অনেক ফেস করবা, যে ইকুয়েশন, নতুন ইকুয়েশন বের করা অথবা ইকুয়েশন যাচাই করা অথবা কোনো একটা রিলেশন তৈরি করা। সেই ক্ষেত্রে আমাদের সব থেকে বড় ভূমিকা রাখে হচ্ছে ডাইমেনশন। সেটার একটা ধারণা কিছুক্ষণ পরেই তোমরা পাবা আর কি। ঠিক আছে, তাহলে আমাদের ইকুয়েশন যাচাই করাটাও খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। 3 নাম্বার আরেকটা এর ইউনিক বৈশিষ্ট্য আছে, ইউনিট ভিন্ন হইতে পারে। ইউনিট ভিন্ন হইতে পারে কিন্তু ডাইমেনশন হবে সেম। এর মানেটা কি কিভাবে কেউ হয় ভাই? বলতে পারবা? যেমন ধরো যেমন নিউটন আর ভাই ডাইন কেজির ওইটা ওইভাবে ওইরকম বলতে কেজি গ্রামে নেওয়া যায় কিন্তু মাত্রা একই। একই থাকবে। অর্থাৎ তুমি কেজি বলো আর গ্রাম বলো, দুইজনের মাত্রাই কি এম। M। কথা কি বুঝতে পারছো? জি ভাই, বুঝছি। তাহলে কনভার্সনের ক্ষেত্রে প্রযোজ্য। রাইট, রাইট। তার মানে আমাদের কেজি গ্রাম হোক সেটার মাত্রাও এম, আবার আমাদের ডাইন হোক অথবা নিউটন হোক সেটার ক্ষেত্রেও মাত্রা কি হবে, সেমই থাকবে। অর্থাৎ সিমিলার কাইন্ড অফ যতগুলো আমাদের একক থাকুক না কেন, সেই একক দ্বারা যদি কাইন্ড অফ সিমিলার জিনিস বোঝায়, সেই সমস্ত জিনিসের মাত্রা থাকবে সেম। এইটার লাভটা কি? এইটার লাভটা হচ্ছে কোনটা শক্তি মাত্রা দেখে বুঝতে পারবো, কোনটা ত্বরণ মাত্রা দেখে বুঝতে পারবো। সেই ত্বরণ যেই নামেই থাকুক না কেন, সেই ত্বরণ কেন্দ্রমুখী ত্বরণের নামে থাকুক, রৈখিক ত্বরণের নামে থাকুক, কৌণিক ত্বরণের নামে থাকুক, সবকিছুর কি হবে, মাত্রা সেম হবে। যত ধরনের বল থাকুক না কেন, সেটা যে কোনো ধরনের বল হোক, সেটা তড়িৎ মানে তড়িৎ বল হোক, সেটা চৌম্বক বল হোক, এনি কাইন্ড অফ বল, ঘর্ষণ বল হোক, সমস্ত বলের মাত্রা কি হবে, সেম হবে। তাহলে সমস্ত কাজ, সেটা বিভব আকারে থাকুক, সেটা সামথিং লাইক দ্যাট, যে কোনো আকারেই থাকুক না কেন, তাহলে সমস্ত কাজ এবং শক্তির মাত্রা কি হবে, সেম হবে। তাহলে কত বড় একটা জিনিস হচ্ছে ডাইমেনশন। তার মানে কোন জিনিসগুলো আসলে সিমিলার বা কোন জিনিসটা কিভাবে অ্যাক্ট করতেছে, তার একটা ধারণা আমরা পাবো কোথা থেকে, মাত্রা থেকে। কথা কি বুঝতে পারছো? জি ভাই আপাতত। তাহলে আমাদের এই পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ে যতগুলো মাত্রা আছে মূলত 3টা রাশি নিয়েই গঠিত হয়। অর্থাৎ সবগুলো, যত ধরনের তুমি প্রথম অধ্যায়ে ইকুয়েশন পাও না কেন, এক্সেপ্ট আইডিয়াল গ্যাস, আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা তাপমাত্রাও পাবো। তবে এমনিতে আমাদের যতগুলো বলবিদ্যা রিলেটেড আছে, সেখানে 3টা জিনিসের মাত্রা আমরা পাইবো। একটা হচ্ছে ভর, যেটা হচ্ছে এম। একটা হচ্ছে দৈর্ঘ্য, যেটার মাত্রা হচ্ছে এল। আরেকটা কি, সময়, যার মাত্রা হচ্ছে টি। আর আরেকটা তোমরা না জানলেও হবে, জানলেও হবে, বাট জেনে রাখো, আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রাকে আমরা মাত্রায় প্রকাশ করি থেটা দ্বারা। আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা মানে কি? প্রবাহ মাত্রা মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, মানে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারের যে মাত্রা, সেটা হচ্ছে আমাদের আই। শুধুমাত্র অ্যাম্পিয়ার না, মিলি অ্যাম্পিয়ার, মাইক্রো অ্যাম্পিয়ার, যা ইচ্ছা তাই হোক, সেটাকে আমরা প্রকাশ করব কি দ্বারা, আই দ্বারা। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি মাত্রা। তাহলে এই মাত্রা দিয়েই আমরা সবকিছু কি করতে পারবো, প্রকাশ আশা করি করতে পারবো। তাহলে তোমাদের একটা আমি কাজ দিই, তোমরা আমাকে বলো তো তাপের মাত্রা কি? আপনার মাত্রা জুল না এখন। ভাইয়া এম এল টি, আর এই যে এম এল স্কোয়ার ইন্টু টি পার টি স্কোয়ার। এম এল স্কোয়ার পার টি স্কোয়ার। পার্টি স্কয়ার, সাবাস। কেন এটা? কেননা তাপের একক হচ্ছে কি, জুল। জুল কাজের একক। অথবা কাজের একক। তাহলে এইটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের আসবে। ঠিক আছে, আমাদের আরেকটা প্রশ্ন অনেকবার আসে, সেটা হচ্ছে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটার মাত্রা সমীকরণ আকারে দেখাও। কি আকারে দেখাও? মাত্রা সমীকরণ। তাহলে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম
যে আমাদের এই মাত্রা সমীকরণ আকারে যখন আমরা প্রকাশ করব, তখন আমাদের প্রত্যেকটা পদের মাত্রা সেম হবে। হোয়াট ইজ পদ? পদ কি? প্রত্যেকটা আহ, যেমন ইউটি একটা পদ, এটি একটা পদ। হ্যাঁ, তাহলে পদের মাত্রা সেম হবে। তাহলে পদ হচ্ছে তারা যারা কার কার মাঝখানে থাকবে, সমান, প্লাস অথবা মাইনাস, এদের দুই পাশে থাকবে। কথা কি বুঝে গেছে? কিন্তু গুণ আর ভাগ থাকলে কিন্তু সেটা কিন্তু আলাদা আলাদা পদ হয় না। তাহলে এস এর মাত্রা কি? এল। এম, এল এল। এল। তাহলে ইউ এর মাত্রা কি? এল টি ইনভার্স ওয়ান ইন্টু টি, তার মানে কি এল। আর ধ্রুবকের কি কোনো মাত্রা থাকে? হাফের কি কোনো মাত্রা আছে? না ভাই। নাই। তাহলে এর মাত্রা কি? এল টি ইনভার্স ওয়ান ইন্টু টি স্কোয়ার। টিটু। তাহলে কি হলো? এল। এল। তাহলে তিনটার মাত্রায় কি হবে? সিমিলার হবে। কথা কি বোঝা গেছে? জি ভাই, বোঝা গেছে। আচ্ছা, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা আছে? সমস্যাটা হচ্ছে, ধরো আমার কোন একটা ধ্রুবক ইন্ট্রোডিউস হইলো। তাহলে ধ্রুবক ইন্ট্রোডিউস হয় এরকম একটা কোন একটা সমীকরণ বলতে পারবা, যেখানে আমাদের কোন একটা ধ্রুবক গুণ আকারে আছে। ধরো আমি কুলম্ব। একটা আননোন ইকুয়েশন, ধরো একটা আননোন ইকুয়েশন যেখানে আমি জানি না যে এস ইজ ইকাল টু সামথিং অফ, ধরো আহ ভি, ভি ইজ ইকাল টু কি, রুট টু জিএইচ না, বা ভি স্কয়ার ইজ ইকাল টু টু স্কয়ার, টু জিএইচ না। আচ্ছা, দেখো ভি স্কয়ার ইজ ইকাল টু টু জিএইচ, ঠিক আছে। এখন তার মানে কি ভি ইজ ইকাল টু রুট টু জিএইচ। তাহলে তুমি এটাকে আমরা কি বলতে পারি? ভি ইজ ইকাল টু রুট টু জি টু দি পাওয়ার হাফ ইন্টু এইচ টু দি পাওয়ার হাফ, রাইট? জি ভাই। জি ভাই। আচ্ছা, এখন দেখো, যদি আমরা মাত্রা সমীকরণ বের করি, তাহলে এই দুইটার মাত্রা আর ভি এর মাত্রা কি হতে হবে? সিমিলার। জি ভাই। তাহলে দেখো যে সেম হয় কিনা। ভি এর মাত্রা কত? মিটার পার আচ্ছা, মিটার পার সেকেন্ড না, মাত্রা ইউজ করব। এল টি ইনভার্স ওয়ান। এল টি ইনভার্স ওয়ান। আর জি এর মাত্রা কি? এল টি ইনভার্স টু ইন্টু এইচ এর মাত্রা কি? এল। এই দুইজনের উপরেই কি আছে? হাফ। তাহলে কি হইল? এল স্কয়ার ইন্টু টি ইনভার্স টু। তাহলে কত হইল? সেটা হচ্ছে হাফ। তার মানে আমরা বলতে পারি এল টি ইনভার্স ওয়ান। হাফ মানে কি? দুই ভাগ দুই, এখানেও মাইনাস টু ভাগ টু। কথা কি বোঝা গেছে? জি ভাই, বোঝা গেছে। তাহলে দেখো দুইটার মাত্রাই কি সেম। তা আমি এখন যদি না জানতাম, ধরো আমি জানি না, আমি কি জানি না যে আমাদের বলছে ভি ইজিক্যাল টু রুট টু, অথবা রুট টু নাই, বলছে যে যে কোনো একটা কনস্ট্যান্ট আছে, ধরো সি কনস্ট্যান্ট, জি টু দি পাওয়ার এম, আর এইচ টু দি পাওয়ার এন, এটা আমাদের বলা আছে। ঠিক আছে, এখন আমাদের বের করতে হবে যে এই এম এবং এন এর মান কত। বুঝতে পারছো? ধর আমি জানি না যে সমীকরণটা এক্স্যাক্টলি কি হবে, বাট আমি বুঝতে পারতেছি যে পরন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ এবং উচ্চতা, এই দুইটা এলিমেন্টই তার উপর প্রভাব খাটাচ্ছে। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? কোন একটা পরন্ত বস্তুর বেগ নির্ণয়ের আমি একটা গ্রাফ নির্ণয় করছি। গ্রাফ নির্ণয় করার পর সেখানে আমি অভিকর্ষ ত্বরণ চেঞ্জ করছি, হাইট চেঞ্জ করছি, বস্তুর ভর চেঞ্জ করছি। এই সব কিছু করার পর আমি দেখলাম যে দুইটা জিনিসের কারণে আমাদের ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। একটা কি? অভিকর্ষ ত্বরণ। আর একটা হচ্ছে এইচ। তারপর কি আমি এই জেনারেল ইকুয়েশন একটা লিখতে পারি না, যে ভি ইজিক্যাল টু যে কোনো কনস্ট্যান্ট ইন্টু জি টু দি পাওয়ার এম আর এইচ টু দি পাওয়ার এন হবে? লিখতে পারি? কথা কি বুঝো নাই আমার কথা? আবার বলেন। বললাম, ধরো একটা পরন্ত বস্তু, পরন্ত বস্তু মানে কি? একটা বস্তুকে আমরা যে কোনো একটা নির্দিষ্ট হাইট থেকে বারবার ফেলে দিছি আর সেটা অনুসারে আমরা একটা লেখচিত্র অঙ্কন করছি। মানে ধরো এই বরাবর, যে একবার, একবার এই বরাবর এরকম করছি, একবার এম বাড়াইছি, একবার জি বাড়াইছি, একবার এইচ বাড়াইছি। মানে এক নাম্বার পর্যবেক্ষণে আমি এম দিয়ে দেখছি 2, জি দিয়ে দেখছি 7, এইচ দিয়ে দেখছি সামথিং ধরো 10 মিটার উচ্চতা থেকে ফেলছি। ফেলার পর আমি দেখছি যে সেখানে ভি এর মান কত হয়।
আবার ধরো আমি ভরের মান বাড়াইছি কমাইছি, জি এর মান কমাইছি বাড়াইছি, কথা কি বুঝছো? তাহলে ভি এর হ্যাঁ। আরেকটা ভ্যালু পাইছি। তো এইগুলো করার পর আমি দেখতে পারছি যে এই ভি, আমাদের যে ভি, সেই ভিটা ডিপেন্ড করতেছে শুধুমাত্র দুইটা জিনিসের উপর, জি আর এস। এম এর উপরেও ডিপেন্ড করতেছে না, বা আদার্স এলিমেন্ট কোনো কিছুর উপর ডিপেন্ড করতেছে না। তাহলে আমি কি বলতে পারি যে ভি ভেরিজাস জি ইন্টু এইচ। কিন্তু জি ইন্টু এইচ কত ঘাতি সেটা আমি জানি না, এই জন্য জি টু দি পাওয়ার এম লিখছি, এইচ টু দি পাওয়ার এন লিখছি। তাহলে এই সমান সমান মানে চিহ্ন, সমানুপাতিক জনিত চিহ্ন উঠাই দিই। তাহলে আমি লিখবো কি, ভি ইজিক্যাল টু সি ইন্টু জি টু দি পাওয়ার এম এইচ টু দি পাওয়ার এন। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ। এইবার বুঝে গেছে? হুম। তাহলে কোনো একটা এক্সপেরিমেন্টের ডাটা থেকে কোনো একটা ডাটাকে ম্যানিপুলেট করার জন্য যা যা এলিমেন্ট দরকার হয়, তার উপর যে কোনো একটা সূচক আকারে আরবিটারি কনস্ট্যান্ট বসাই দিছি। আর সেই সমানুপাতিক চিহ্নকে উঠানোর জন্য আমি যে কোনো একটা কি নিছি, কনস্ট্যান্টকে ধরে নিছি। এখন আমার যদি ইকুয়েশন ডেভেলপ করতে হয়, তাহলে আমাকে কি দরকার বলো দেখি? এই এম আর এন নির্ণয় করা দরকার না? হ্যাঁ। তাহলে দেখো এম আর এন আমরা কেমনে নির্ণয় করব। ভি এর মাত্রা কত? এল টি ইনভার্স ওয়ান। হ্যাঁ। সি এর কি কোনো মাত্রা আছে? না। সি হচ্ছে মাত্রাহীন কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট মাত্রাহীন, মাত্রাহীন। জি এর মাত্রা আছে, সেটা কি এল টি ইনভার্স টু, টু দি পাওয়ার কত? এম। আর এইচ এর মাত্রা কি এল টু দি পাওয়ার কত? এন। তাহলে আমরা বলতে পারি এল এর উপর মাত্রাটা কত আছে? এম প্লাস এন না? জি ভাই। আর টি এর উপর মাত্রা কত আছে? মাইনাস টু এম। আর এখানে কত আছে? এল টি ইনভার্স ওয়ান। তাহলে বলো দেখি দুই পাশের মাত্রা কি সেম হবে না? জি ভাই। তাহলে মাইনাস টু এম ইজিক্যাল টু কত? মাইনাস ওয়ান লেখা যায় না? জি ভাই, যেহেতু লেখা এর যায়। টি এর উপর মাইনাস ওয়ান, আর এর টি এর উপর আছে কত? মাইনাস টু এম। তাহলে আমরা কত লিখতে পারি? মাইনাস টু এম ইজিক্যাল টু ওয়ান। তাহলে এম ইজিক্যাল টু কত হবে? হাফ। আবার দেখো আরেকটা, এটা আমাদের গেল এক নাম্বার ইকুয়েশন। আরেক নাম্বার যদি ইকুয়েশন নিয়ে আমরা কাজ করি, যে সেটাই আছে কত? এম প্লাস এন ইজিক্যাল টু কত? ওয়ান। কেননা এল এর উপর কত? ওয়ান। তাহলে আমরা বলতে পারি এম এর মান যদি হাফ হয়, তাহলে এন এর মান কত? হাফ। তার মানে কি, ভি ইজিক্যাল টু কনস্ট্যান্ট অফ জি টু দি পাওয়ার হাফ এইচ টু দি পাওয়ার হাফ। মজাটা কি বোঝা গেছে? তাই। তাহলে ফট করে জি যে ভাই, কোনো বুঝাচ্ছি। ইকুয়েশন ডেভেলপ করা যায় না মাত্রা সমীকরণ দিয়ে? জি ভাই। কিন্তু একটা সমস্যা আছে, একটা সীমাবদ্ধতা আছে। তাহলে সীমাবদ্ধতা কি? সীমাবদ্ধতা হচ্ছে সি এর মান তুমি নির্ণয় করতে পারবা না, অর্থাৎ কনস্ট্যান্টের ভ্যালু নির্ণয় করা যায় না। জি ভাই। কনস্ট্যান্টের ভ্যালু নির্ণয় করে কিভাবে? কনস্ট্যান্টের ভ্যালু নির্ণয় করে এই ডাটা থেকে, তখন এই ডাটা থেকে কনস্ট্যান্টের ভ্যালু নির্ণয় করে। কথা কি বুঝছো? জি ভাই। অথবা ওই গ্রাফের ঢাল নির্ণয় করে তখন কনস্ট্যান্টের ভ্যালু নির্ণয় করে। সেগুলো আমাদের এখন আপাতত দরকার নাই, আমাদের এতটুকু দরকার ছিল যে মাত্রা কেমনে নির্ণয় করে, কিভাবে আমরা কাজ করতে পারি। তাহলে যে কোনো একটা লব্ধ একক যদি তোমাদের দিয়ে দেওয়া হয়, তাহলে কি তোমরা মাত্রা নির্ণয় করতে পারবে না? সেটা ঘনত্ব পারবো। হোক, সেটা সামথিং লাইক দ্যাট, ঘনত্ব হোক, ক্ষমতা হোক, অভিকর্ষ ত্বরণ হোক, সবকিছুই নির্ণয় করতে তো আমরা পারবো, তাই না? জি ভাই। আশা করি পারবো। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে এইটার মাত্রা নির্ণয় করে দেখাও। এই প্লাঙ্কের ধ্রুবক। হ্যাঁ, প্লাঙ্কের ধ্রুবকের মাত্রা নির্ণয় করো। ভাই, কি শক্তি নাকি? ই কি বলো দেখি? এই তো শক্তি অবশ্যই না। শক্তি, শক্তি। অবশ্যই শক্তি, জুল। তাহলে তো বের হয়েই গেল ভাই, ওটা তো তা বেরটা করো। এম এল স্কোয়ার আর পার টি স্কোয়ারই তো। আর সে প্লাঙ্কের করো ধ্রুবক। করো করো, করার পরে বলো। ঠিক আছে ভাই। তাহলে যার হয়েছে বলো দেখি।
ভাই ml t⁻⁻1 ml, t⁻⁻1। না হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। ই এর মাত্রা কি বলো দেখি? m l² t²। এম এল স্কোয়ার টি স্কোয়ার, t আর টি ইনভার্স 2। টি ইনভার্স টু। এইচ এর মাত্রা, এফ এর মাত্রা কি? এর মাত্রা তো এটাই পার হলো। t⁻⁻1 না? টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান যদি এখানে গুণ হয়ে যায়, মানে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এখানে ভাগ হয়ে যাবে, তাই না? হুম। জি ভাই। তার মানে কি টি গুণ হয়ে যাওয়া? ভাই তার মানে কি এম এল স্কোয়ার, এম এল স্কোয়ার টি ইনভার্স ওয়ান। আরে ভাই আমি ভুলে এলটারেও গণনা করে নিয়েছিলাম। ঠিক আছে, জি পারা ভাই। যাবে। তাহলে এটাই জি ভাই হচ্ছে যাবে। এইচ এর মাত্রা। নেক্সট এটা করো দেখি। আচ্ছা, এটা তো আমি অলরেডি করেই দিলাম, তাই না? এক্স ওয়াই এবং এক্স, জি টু দি পাওয়ার এক্স আর এইচ টু দি পাওয়ার ওয়াই, মানে সেম জিনিস। বলছে যে ভি এইটার সমানুপাতিক হচ্ছে জি টু দি পাওয়ার এক্স এইচ টু দি পাওয়ার ওয়াই। তাহলে এক্স এবং ওয়াই এর মাত্রা নির্ণয় পারা যাবে তো? যাবে। যাবে। যাবে ভাই যাবে। এটার নির্ণয় করো, মহাকর্ষীয় ধ্রুবক জি। অ্যান্সার কি খ হবে? তাহলে একজনের আসছে খ, বাকিদের? ভাইয়া দাঁড়াও, দিতেছে। হ্যাঁ ভাই, ক্ষয় হবে। তাহলে খ হবে মানে কি? আমাদের আসবে হচ্ছে এম ইনভার্স ওয়ান এল কিউব টি ইনভার্স টু, তাই তো? জি ভাই। আচ্ছা, গুড। তারপর এটা, আচ্ছা আমাদের ওই যে যখন আমরা দৈর্ঘ্যের একক শিখছিলাম তখন আমাদের দৈর্ঘ্যের দুইটা একক আমরা বাদ দিয়েছিলাম। একটা হচ্ছে আমাদের আলোক বর্ষ, আরেকটা হচ্ছে আমাদের পারসেক। কি কি একক বলো দেখি? একটা হচ্ছে আলোক বর্ষ, আরেকটা হচ্ছে কি বলো দেখি? পারসেক। এই দুইটা একক তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে? এক আলোক বর্ষ, এক আলোক বর্ষ মানে কি বলো দেখি? ভাই 1 বছর সময়ে যে দূরত্ব অতিক্রম করা হয়, আলো করতে এক পারে আলো। বছর, আলো এক বছর সময়ে যত দূর অতিক্রম করে। যত দূর অতিক্রম করে। এইখান থেকে শিওর কোশ্চেন আছে, বলো দেখি আলোক বর্ষের মাত্রা কত? এম। এল। এল। ও সরি, এল 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 এল। দূরত্বের একক এল। তাহলে এক লাইট ইয়ার, এটা সমান সমান কি লেখা যায়? আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড না? হ্যাঁ তাহলে এক 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 বছরে কত সেকেন্ড থাকে? 365 গুণ 24 গুণ এক ভাই ঘন্টায় উত্তর গ। 3600। তাহলে উত্তর কি গ আসতেছে? এটা আসতেছে। জি ভাই। কিলোমিটার আছে আচ্ছা, কিন্তু। ক ক। ক হবে, কিলোমিটার আছে না? তাহলে ক হবে। জি ভাই। ঠিক আছে। আর পারসেকটা দেখে নিবা, এক পারসেক সমান সমান কত মিটার, এটাও আসে। ভাই বললে দেন কত? এটা এখন আমার কাছে হচ্ছে নাই, বুঝছো? আমি, আচ্ছা আছে, আছে আছে আছে। এক পারসেক, পারসেককে আমরা প্রকাশ করি হচ্ছে পিসি দ্বারা। তাহলে এক পারসেক সমান সমান আমরা লিখি হচ্ছে, এক পারসেক সমান সমান আমরা লিখি হচ্ছে 3.083 ইন্টু 10⁻13 মিটার। হ্যাঁ। এই হচ্ছে আমাদের দূরত্ব। আচ্ছা, এবার আসো, ও এইটাই দেখো, হয়েছে, এটা মানে হচ্ছে পারসেক। তাহলে নির্ণয় করা যাবে না? নির্ণয় করা যাবে না? আলোক বর্ষ থেকে পারসেক, পারসেকে রূপান্তর করা যাবে না? যাবে তো? যাবে ভাই। যাবে আই থিঙ্ক। তাহলে এটা একটু রূপান্তর করে নিবা। আর লঘিষ্ঠ গণন কত বের করো?
এই খ আসে। খ আসে, এটা আসে। জি ভাই, এত মিলিমিটার। আচ্ছা, তাহলে আমাদের রৈখিক স্কেল বরাবর যতটুকু দৈর্ঘ্য অতিক্রম করে, ঠিক আছে, সেটা ভাগ কত, 50, তাই না? তার মানে জি ভাই, জি ভাই। 0.5 ভাগ 50, যত আসে আনসার। আচ্ছা, তারপর নেক্সট। ভাই ক উত্তর। উত্তর কেমনে আসলো? 1/40, রাইট। 1/400 সেন্টিমিটার 400 কেন? কনভার্ট করতে হয়েছে। এই আচ্ছা কনভার্ট সেন্টিমিটার আচ্ছা আচ্ছা কনভার্ট আচ্ছা তাই আচ্ছা না? আচ্ছা। তাহলে এইটা ভাগ 10 দিলে আমাদের কত আসবে, তত সেন্টিমিটার। আচ্ছা, নেক্সট। এখন আমরা শিখবো হচ্ছে স্ফেরোমিটার। স্ফেরোমিটার জিনিসটা কি আসলে একটু বর্ণনা করি প্রথমে। স্ফেরোমিটার জিনিসটা আসলে নির্ণয় করা হয় হচ্ছে লেন্সের বক্রতা। কি নির্ণয় করা হয়? লেন্সের বক্রতা। আমরা যে চশমার লেন্স পরি, উত্তল লেন্স অথবা অবতল লেন্স, দুই ক্ষেত্রেই কি হয়, ধরো এইটা হচ্ছে আমাদের সেই লেন্সটা। তাহলে লেন্সটাকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে লেন্সটা এরকম একটু উঁচু হয় না? এরকম হয় না? তার মানে লেন্সের মধ্য অংশটা একটু উঁচু হয়, রাইট? জি ভাই। তাহলে এই মধ্য অংশটা যখন উঁচু হয়, তাহলে এই মধ্য অংশটা নিশ্চয়ই কোন একটা বৃত্ত, সেই বৃত্তের রেডিয়াস অর্থাৎ বক্রতার ব্যাসার্ধ আছে। তাহলে ওই লেন্সের ওই বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমরা যেটা ইউজ করি, সেটা হচ্ছে আমাদের কি, স্ফেরোমিটার। ক্লিয়ার? বোঝা কি গেছে? জি ভাই। তাহলে স্পেরিমিটার কেন ইউজ করা হয়? স্পেরিমিটারের সাহায্যে আমরা সেটা উত্তল, এটা তো উত্তল লেন্স, যদি অবতল হইতো, অবতল হইলেও আমরা কি করতে পারতাম, এটা নির্ণয় করতে পারতাম। তাহলে উত্তল লেন্স বা অবতল লেন্স যেটাই হোক না কেন, তার বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আমরা এই স্পেরিমিটার ইউজ করি। বক্রতার ব্যাসার্ধ জিনিসটা কি? অর্থাৎ ওই লেন্সটা যেই গোলকীয় অংশ থেকে কেটে নেওয়া হয়েছে, সেটাকে আমরা বলি তার বক্রতার ব্যাসার্ধ। এখন আমরা যখন এটা নির্ণয় করব, দেখো এই স্পোরিমিটারটার তিনটা পায়া আছে। কয়টা পায়া আছে? তিনটা পায়া আছে। তা আমরা কি করব, সুন্দর মতো এই যে যেই আমাদের চাকতিটা আছে, ধরো এরকম একটা চাকতি আছে, যেই চাকতিটা একটু উঁচু, এরকম দেখাইলাম, তার উপরে আমরা বসাই দিব। তাহলে এক পা এখানে থাকবে, এক পা ধরো ওই দিকে থাকলো, আর এই দিকে একটা পা থাকলো, আর এই মধ্যের এই নিপটা, এটা থাকবে কি একদম মাঝখান বরাবর না? এরকম না? কথা কি বুঝতে পারছো? জি ভাই। এই যন্ত্রটা নিয়ে যায় আমি বসাই দিছি। তাহলে এইরকম যদি একটা লেন্স থাকে, এই পুরোটাই আর কি লেন্স, তাহলে মধ্যবিন্দু তোমার কি থাকবে, উঁচু থাকবে, আর তিনটা পায়া একটু নিচু থাকবে না? যদি মাঝখানটা উঁচু থাকে, তাহলে কি হবে, তিনটা পায়া নিচু, আর এই মাঝখানেরটা একটু উঁচু থাকবে না? তার মানে এই নিপ সহ উপরের দিকে একটু উঠে যাবে না? জি ভাই। তাহলে যতটুকু উপরে উঠবে, সেটাই কি এই হাইট থেকে এইটার হাইট না? অর্থাৎ লেন্সের এই তিন পা যেখানে আছে, সেখান থেকে মধ্যবিন্দুটা কতটুকু উঁচু সেটা বের করতে পারবা। কথা জি কি ভাই। বুঝছো নাকি বুঝো নাই? আমরা তিনটা পায়া নিয়ে যাই লেন্সের উপর বসায় দিছি, তাহলে তিন দিকের যে ধার, সেটা কি হবে, একটু তুলনামূলক নিচু হবে, আর মাঝখানের অংশ একটুখানি উঁচু হবে। আর যখনই উঁচু হবে, তখন এই মাঝখানের স্ক্রু ঘুরায় 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 উপরের দিকে উঠানো লাগবে না, যেন ওই স্ক্রু ওখানে ফিট করে ঠিক মতো। তাহলে এই যে যে মাঝখানের নিকটি জি ভাই। জিরো দাগ থেকে যতটুকু উপরে উঠবে, সেই উপরে উঠা অংশটুকুই কি আমাদের এই লেন্সটা এই তিন পায়া থেকে কতটুকু উঁচু সেটা বের করা যাবে। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? তাহলে আমাদের এখন মেন কাজ হচ্ছে এই তিন পায়া কতটুকু উপরের দিকে উঠলো, এটা এই স্কেলের সাহায্যে বোঝা।
তো এই স্কেলে এখানে দুইটা স্কেল আছে দেখো, একটা আছে লিনিয়ার স্কেল আর একটা আছে কি সার্কুলার স্কেল। আমাদের স্ক্রু গজে যা ছিল এখানেও সিমিলার থিংসই। তাহলে এই জিরো দাগের সাথে এই জিরো দাগ মিলে থাকে, এখানকার জিরো দাগ মিলে থাকে। আর এই সার্কুলার অংশটা কত ভাগে ভাগ করা? 100 ভাগে ভাগ করা। তাহলে দেখো সার্কুলার অংশটা যদি এক পাক ঘুরে তাহলে উপর বরাবর কতটুকু উঠে? 1 মিলিমিটার উঠে। জি ভাই। তাহলে যদি 40 ঘর উঠতো তার মানে কি 1 মিলিমিটার ভাগ 40 ভাগ 100 গুণ 40, তার মানে 0.4 মিলিমিটার আর কি ঘুরতো। কথা কি বুঝতে জি ভাই। পারছো? তাহলে এই ক্ষেত্রেও আমরা কি ইউজ করি? একটা জিনিস মনে রাখো, যদি দুইটাই রৈখিক স্কেল হয়, যেমন ভার্নিয়ার স্কেলে কি ছিল, দুইটাই রৈখিক স্কেল স্কেল ছিল না? অর্থাৎ ভার্নিয়ার স্কেল সেটাও তো রৈখিক স্কেল। আবার ওখানে কি কোনো সার্কুলার স্কেল ছিল? কোনো ঘোরা না। জিনিসপত্র ছিল? কোনো কিন্তু ঘোরা জিনিস ছিল না, কোনো না ভাই, স্কেল ছিল না। ঘূর্ণমান ছিল না। এই যে যদি কোনো দুইটা স্কেল রৈখিক স্কেল হয়, তখন আমরা সেখানে নির্ণয় করি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। কথা কি মনে থাকবে? কি বললাম? কোনো যন্ত্রে যদি দুইটাই রৈখিক স্কেল থাকে তখন আমরা নির্ণয় করি কি ভার্নিয়ার কনস্ট্যান্ট। আর যখন ওই যন্ত্রে একটা রৈখিক স্কেল আরেকটা বৃত্তাকার স্কেল থাকে তখন আমরা সেখানে নির্ণয় করি হচ্ছে লিস্ট কাউন্ট। বুঝছো? হুম। যা কথা বললাম এটা ফিজিক্সের ল্যাবে বাঘা বাঘা লোকজনও জানে না, যে কখন ভার্নিয়ার কনস্ট্যান্ট নির্ণয় করতে হয় আর কখন লিস্ট কাউন্ট নির্ণয় করতে হয়। ম্যাক্সিমাম টাইম ফিজিক্সে রিপিট খাই এই কারণে। এই আমাদের ভার্সিটি লেভেলে ফিজিক্সে ম্যাক্সিমাম টাইম ফিজিক্স ল্যাবে এটা জানে না লিস্ট কাউন্ট কখন নির্ণয় করতে হয়, ভার্নিয়ার কনস্ট্যান্ট কখন নির্ণয় করতে হয়। তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্ট কখন নির্ণয় করতে হয়? যখন দুইটাই লিনিয়ার স্কেল তখন আমরা সেখানে নির্ণয় করব হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। আর যখন একটা হচ্ছে লিনিয়ার স্কেল আর একটা হচ্ছে সার্কুলার স্কেল তখন আমরা ইউজ করব হচ্ছে লিস্ট কাউন্ট। তাহলে এবং যন্ত্র কিন্তু এক ধরনের হয় না, আরো বহু ধরনের যন্ত্র আছে। যেমন স্ফেরোমিটার দেখতেছো, স্পেকট্রোমিটার আছে, হ্যাঁ। বিভিন্ন ধরনের নিউটন রিংস দেখার জন্য এক ধরনের এই ইউজ করা হয়, বিভিন্ন ধরনের স্কেল ইউজ করা হয়। কথা কি বুঝছো? তো সেই ক্ষেত্রে তাহলে বিভিন্ন সময় এই লিস্ট কাউন্ট আর ভার্নিয়ার কনস্ট্যান্ট দুইটা জিনিসই সিমিলার। একটা ছোট স্কেল থাকবে, একটা বড় স্কেল থাকবে। ছোট স্কেল এক পাক ঘুরালে অথবা ছোট স্কেলের সামথিং কিছু একটা করলে তখন বড় স্কেলের এক ঘর সরবে। কথা কি বুঝছো? তার মানে বড় স্কেলকে ক্ষুদ্র অংশে সে ভাগ করবে। তো এই ক্ষেত্রে সার্কুলার স্কেল এক পাক যখন ঘুরে তখন রৈখিক স্কেল বরাবর ক্ষুদ্রতম এক ঘর অতিক্রম করে। তাহলে এখানে আমরা লিস্ট কাউন্ট বের করব, দিয়ে সার্কুলার স্কেল কত ঘর অতিক্রম করছে সেটা বের করব, গুণ করব, তাহলে সার্কুলার স্কেলের পার্ট পাবো। আর রৈখিক স্কেল বরাবর যত দাগ ইনিশিয়ালি অতিক্রম করবে সেটাকে রৈখিক স্কেলের পার্ট ধরে নিব। তারপর দুইটা যোগ করব, তাহলে কি হয়ে যাবে? মেইন মান বের করে ফেলবো। মেইন মান যেটা বের হবে সেটাকে আমরা বলবো হচ্ছে এইচ। এইচ মানে কি? ওই তিন মাথা থেকে, এই তিন জায়গা থেকে, এই তিন জায়গা থেকে এইটার হাইট কতটুকু। কথা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? সেটা নিচের দিকেও এইচ হতে পারে, অর্থাৎ দেখা যাইতে পারে যে যদি অবতল লেন্স হয় তাহলে এই তিন মাথায় কি হবে? উঁচুতে থাকবে। আর এই মাঝখানের মাথায় কি নিচুতে যাবে না? হ্যাঁ। তখন সেখানেও হ্যাঁ। সেটাও এইচ। অথবা যদি উত্তল লেন্স হয় এই তিন মাথা থাকবে উপরের দিকে আর নিচের মাথা, সরি, তিন মাথা থাকবে নিচের দিকে, উপরের মাথা যাবে উপরের দিকে। তাহলে এই তিন মাথায় থাকবে কি নিচের বরাবর, আর এখান থেকে এখানে একটা হাইট তৈরি হবে। সেই ক্ষেত্রেও আমরা বের করব কি এইচ। অর্থাৎ সেটা উত্তল লেন্স হোক অথবা অবতল লেন্স হোক, তিন পা থেকে যতটুকু উপরে অথবা নিচে থাকবে সেটাকে আমরা বলবো কি এইচ। ক্লিয়ার? বুঝা গেছে এতটুকু? জি ভাই। আচ্ছা। বোঝা যদি যায়, এখন এই এইচটা কি আসলে বক্রতার ব্যাসার্ধ আমরা নির্ণয় করতে পারলাম, নাকি তিন মাথা থেকে খালি এই হাইটটা বের করতে পারলাম? খালি দূরত্ব। খালি দূরত্ব বের শুধু করলাম, হাইটটা। শুধু হাইটটা বের করতে পারলাম। তাহলে এখন আমাকে যদি নির্ণয় করতে হয় হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, তাহলে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ডেরিভেশনটা বুঝতে হবে। এই ডেরিভেশনটা না বুঝলেও হবে। কেন না বুঝলেও হবে? এর কারণ হচ্ছে তোমাদের বইয়ে ডেরিভেশনটা দিয়া নাই। ঠিক আছে? তো এটা বুঝার দরকার নাই, বাট আমি যেহেতু পাইলাম একটুখানি বুঝাই দিই।
তো দেখো, ধরে নিছে হচ্ছে এইটা হচ্ছে ওই গোলকের ব্যাসার্ধ, মানে যেই গোলক থেকে আমরা কাজটা কেটে নিছি। তাহলে এই বরাবর কি হবে, এইস হবে না, আর হবে না, পুরোটার ব্যাসার্ধ। এটাও হ্যাঁ। আর হবে, এটাও আর হবে, আবার এটাও আর হবে, তাই না? হুম। তাহলে দুইটাই যদি আর হয়, খুবই সহজ প্রমাণ, হ্যাঁ, দুইটাই যদি আর হয়, আর এইখান থেকে এইটার দূরত্ব অর্থাৎ তিন মাথার মধ্যে যে কোনো এক মাথা থেকে, কি বললাম, তিন মাথা থেকে বদলে যে কোনো এক মাথা থেকে এই বৃত্তের কেন্দ্রর অংশের দূরত্বটাকে ধরছে ডি। মনে থাকবে কি ধরছে বলো দেখি? সুন্দর অঙ্ক। এর কেন্দ্রের অংশ ধরিনি, বলেছে তিন মাথার যে কোনো এক মাথা থেকে কেন্দ্রের ওই স্ক্রুটার দূরত্ব ধরছে কত, ডি। ক্লিয়ার? হ্যাঁ। এই কথাটা মনে রাখবা। ডি কাক ধরিছে আমি কিছুক্ষণ পরেই জিজ্ঞেস করব, কেননা এটা কাজে লাগবে, হ্যাঁ, কেননা কিছুক্ষণ পর তোমাদের একটা কনফিউশন হবে। এটাকে ধরেছে ডি। তাহলে এইখান থেকে এটার দূরত্ব যদি হয় আর, আর তোমরা এই যন্ত্রের সাহায্যে উপর থেকে আমরা নির্ণয় করলাম এইচ, তাহলে এখান থেকে এইটুকের দূরত্ব কত, আর মাইনাস এইচ। হুম। পুরোটা ছিল আর, সেখান থেকে আমি এইচ উচ্চতা কত হইলাম, মানে ধরো উপরের দিকে উঠে গেছে, তাহলে সেখানে কি হবে, এইচ না, এইচ। আর এই বরাবর ব্যাসার্ধ আছে আর, তাহলে বলো দেখি আমরা লিখতে পারবো না আমাদের অতিভুজ হচ্ছে আর, অতিভুজ হচ্ছে এইটা, এই ত্রিভুজের, আর এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আর স্কোয়ার ইজ ইকাল টু টি স্কোয়ার প্লাস এইচ মাইনাস আর স্কোয়ার, সরি আর মাইনাস এইচ স্কোয়ার। এতটুকু কি বুঝছো? ভাই বোঝা কি আপাতত। গেছে? বোঝা গেছে। তাহলে আর স্কোয়ার ইজ ইকাল টু কি লেখা যাবে, ডি স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস টু আর এইচ প্লাস অফ এইচ স্কোয়ার। তাহলে আর স্কোয়ার কাটা, তাহলে আমরা লিখতে পারি টু আর এইচ ইজ ইকাল টু এইচ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি আমাদের আর, আরটা কি বক্রতার ব্যাসার্ধ, ইজ ইকাল টু কি হবে, এইচ স্কোয়ার ভাগ টু এইচ প্লাস ডি স্কোয়ার ভাগ টু এইচ। তার মানে কি, এইচ ভাগ টু প্লাস ডি স্কোয়ার ভাগ টু এইচ। কথা কি ক্লিয়ার? বুঝতে কি পারছো? জি ভাই আপাতত চলতেছে। এতটুকু যদি বুঝতে পারো, এবার একটা গ্যাঞ্জাম আছে, এই সূত্রটা থেকেই আমরা বের করব যে আমাদের ওই আর এর ভ্যালু কত হবে। বাট সমস্যা হচ্ছে, তোমাদের বইয়ে যেই সূত্রটা দেওয়া আছে সেই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে আর ইজিক্যাল টু ডি স্কোয়ার ভাগ সিক্স এইচ। আমরা প্রমাণ করলাম কেবল টু এইচ, কিন্তু দিয়ে রাখছে কত, সিক্স এইচ ভাগ এইচ বাই টু। কেন দিছে, কেন জানো? কেননা ডিটা কি ছিল, যে কোনো একটা পা থেকে সেন্টারের দূরত্ব। কিন্তু আমরা এই সেন্টারের দূরত্ব না নিয়ে এখানে আমাদের বইয়ে নাইন টেনে যেটা করছি সেটা হচ্ছে যে কোনো দুই পায়ের দূরত্বকে আমরা ধরছি হচ্ছে ডি। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? বুঝে কি গেছে এই কথাটা? এই কথাটা কি বোঝা গেছে যেটা আমি বললাম, জি যে ভাই। আমরা প্রমাণ করলাম হচ্ছে এইটাকে ডি, কিন্তু এইটাকে ডি না ধরে আমরা ধরছি কি, দুই পায়ের সরাসরি ডিস্টেন্সটাকে ধরছি হচ্ছে ডি। তাহলে সেই হিসাবে আমরা লিখছি কি, ডি স্কোয়ার ভাগ সিক্স এইচ প্লাস এইচ বাই টু। তাহলে এইখান থেকে আমরা কি করব, এখান থেকে আমাদের যদি এইচ জানা থাকে, কি জানা থাকে, যদি আমাদের এইচ জানা থাকে, হাইটটা জানা থাকে, আর দুই পায়ের দূরত্ব তো আমরা যন্ত্রটা থেকেই পাবো, স্কেল দিয়ে ম্যাপে নিতে পারবো, তাহলে আমরা খুব সুন্দর মতো তার বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো না? জি ভাই। তাহলে এটাই হচ্ছে আমাদের স্পেরোমিটারের সাহায্যে যে কোনো দুই পায়ের উচ্চতা, মানে আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। আমাদের আর খুবই কম ম্যাথ আছে, দুইটা বা তিনটা ম্যাথ আছে। ম্যাথটা শেষ করার পরে আমরা ইনশাল্লাহ বিদায় নিব। তাহলে আসো আমরা ফটাফট একটু ম্যাথ করি। এখানে কি বলছে, অনেকগুলো লঘিষ্ঠ গণন দেয়া আছে। এখন আমাদের জিজ্ঞেস করছে যে কোনটার গলীয় তলের ব্যাসার্ধ বেশি নির্ভুলভাবে মাপতে পারবো। তাহলে যেটার লিস্ট কাউন্ট বেশি হবে সেটার কি হবে, প্রথমটার। বেশি নির্ভুলভাবে মাপতে পারবো। জি ভাই। নেক্সট আসলে আমাদের কি বলছে, স্পিরোমিটারের লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে, স্পিরোমিটারে ক্ষুদ্রতম যেই দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করতে পারে, কথা সত্য যে ওইটাই হচ্ছে সর্বনিম্ন দূরত্ব যেটাকে পরিমাপ করতে পারে। বৃত্তাকার স্কেল একবার ঘুরালে রৈখিক স্কেল বরাবর যতটুকু সরণ হয়, এটাকে কি বলে, এটাকে কি লঘিষ্ঠ গুণন বলে নাকি পিচ বলে? বেশ। পিস বলে পিচ ভাই। বলে, তাহলে এটা না। আর কি আছে, তিন নাম্বার স্পিরোমিটারে পিচ এবং বৃত্তাকার স্কেলের ভাগ এক সংখ্যার আর তিনই অনুপাত। হবে তাইলে।
তাহলে 1 আর 3 হবে হচ্ছে আমাদের আনসার। নেক্সট আসো। কি বলছে? কোন একটা স্পেরিমিটারের কাচ পাতের পুরুত্ব পরিমাপকালে রৈখিক স্কেলের পাঠ হলো 2 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের পাঠ হচ্ছে 25, লঘিষ্ঠ কোণ হচ্ছে 0.01 মিলিমিটার, পিচ হচ্ছে এত। তাহলে আমাদের স্পেরিমিটারে বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা কত? পারবা বের করতে? তাহলে আমাদের পিচ ভাগ এক্স ইজিক্যাল টু কত? 0.01। তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে? 0.5 ভাগ 0.01। তাহলে 0.5 কোণ 100, তার মানে কত? 50। ক্লিয়ার? জি ভাই। তাহলে নেক্সট আসো। কি বলছে? কোন একটি সরল দোলকের দোলনকালটি ববের দৈর্ঘ্য এম, দৈর্ঘ্য এল, অভিকর্ষ ত্বরণ জি। তাহলে টি ভেরিজাস এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, জি টু দি পাওয়ার সি সমীকরণের উপর নির্ভরশীল। এ বি সি ধ্রুবকগুলোর রাশিগুলোর মান নির্ণয় করো। পারবো তাহলে ভাই, পারবো। পারবা? আচ্ছা, আপনি কঠোর করাই দেন। আচ্ছা, আমি একটু দেখাই এটা, হ্যাঁ। তাহলে টি মানে কি? সময় আছে না? তার মানে এখানে কি আছে? টি ইনভার্স ওয়ান, নাকি শুধুমাত্র টি আছে, তাই না? তাহলে জি এখানে ভাই। আছে কি? টি। তাহলে এই সমান সমান কি হবে? এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার আমাদের বি, আর জি টু দি পাওয়ার সি। জি টু দি পাওয়ার সি মানে কি? এল টি ইনভার্স ওয়ান, টু টু দি পাওয়ার সি। তার মানে কি? এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি, এল টু দি পাওয়ার সি, টি ইনভার্স অফ টু সি। তার মানে আমরা বলতে পারি এম টু দি পাওয়ার এ, এল টু দি পাওয়ার বি প্লাস সি, আর টি টু দি পাওয়ার মাইনাস টু সি। রাইট? তাহলে দেখো এখানে কি কোনো এম আছে এই সাইডে বাম পাশে? আছে? শূন্য। নাই। তাহলে এ এর ভ্যালু কত হবে? এর মান 0। 0। টি টু দি পাওয়ার মাইনাস টু সি সমান সমান আছে হচ্ছে এখানে 1। তাহলে আমরা বলতে পারি মাইনাস টু সি সমান সমান কত? 1। তার মানে সি ইজিক্যাল টু কত হবে? মাইনাস হাফ। মাইনাস হাফ। তাহলে এখানে হবে হচ্ছে সি ইজিক্যাল টু মাইনাস হাফ। তাহলে বি প্লাস সি ইজিক্যাল টু কত? 0। তাহলে সি ইজিক্যাল টু কি হবে? মাইনাস অফ বি। তাহলে আমরা বলতে পারি বি ইজিক্যাল টু হবে হচ্ছে হাফ। তাহলে আমাদের যেটা জি দাঁড়াবে ভাই। সেটা হচ্ছে টি ভার্সেস এম টু দি পাওয়ার 0, তার মানে 1, তার মানে এল টু দি পাওয়ার বি মানে হাফ, আর আমাদের থাকবে হচ্ছে এল টি, আচ্ছা জি টু দি পাওয়ার আমাদের থাকবে হচ্ছে মাইনাস হাফ। তাহলে টি ভেরিজাস রুট ওভার অফ এল ভাগ সি। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ ভাই। তাহলে তোমরা ঘ নাম্বারটা তোমরা করিও, কে এর মান নির্ণয়, কে এর মাত্রা নির্ণয়। ঠিক আছে? তাহলে গ নাম্বারটা হোমওয়ার্ক থাকলো, করিও। আচ্ছা, আমাদের শেষ। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। ছেলে পেলে মনে হয় এক অধ্যায় করতেই চাচ্ছে না, তাই না? তো যাই হোক, এক মনে হয় অধ্যায় ভাই। কর, হ্যাঁ, এক অধ্যায় করতে না চাইলেও করাই লাগবে। কেননা এখান থেকে মোটামুটি সেমিস্টার ফাইনালে 4 থেকে 5টা এমসিকিউ পাবা। ঠিক আছে? আর আমরা ইনশাল্লাহ নেক্সট যেই অংশটা আছে, যেই পোর্শন থেকে আরেকটু এমসিকিউ আসে, সেটা হচ্ছে ইরর। তো ইররের অংশটা শেষ করার পরেই আমরা হচ্ছে পঞ্চম অধ্যায়ের সাথে সাথে পা দিব, হ্যাঁ। তাহলে ঠিক আছে আরেকটা ভাই। শর্ট ক্লাস আমরা ইররের উপর করব, করে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে মুভ করব। আর আমাদের এই যতগুলো এমসিকিউ যত টাইপের আছে বোর্ড এবং ইঞ্জিনিয়ারিং, আমি মোটামুটি সবগুলোই স্লাইডে কভার করার চেষ্টা করছি। সো ক্লাস করলে এক অধ্যায় আর এক্সট্রা করে তোমার দেখা লাগবে না ইনশাল্লাহ। ঠিক আছে ভাই।